আজ যে ঘটনাটা বলবো সেটা 2021 সালের। এই ঘটনাটা বানানো কোনো ঘটনা না, এইটা সেই রাতের ঘটনা যেদিন আমি বুঝেছিলাম সবসময় মানুষ একা থাকে না, যদিও সে একাই হাঁটে। আমার নাম মেহেদী হাসান সজীব। 2021 সালের কথা। ইন্টারমিডিয়েট পরীক্ষা শেষ করে গ্রামে যাই ঘোরার জন্য। বলে রাখা ভালো, আমি এসএসসি পাশ করেছি আমাদের গ্রাম থেকেই। ইন্টারমিডিয়েটে এসে আমি ঢাকায় ভর্তি হই। মাঝে করোনা কাল যায়, সে সময় সারাদিন বাসায় থাকার কারণে ইন্টারমিডিয়েট পরীক্ষা শেষে শীত ছিল, তাই গ্রামে চলে যাই। শীত উপভোগ করাই ছিল উদ্দেশ্য। আপনারা অনেক ভালোভাবেই জানেন শীত, গরম, বৃষ্টি 3 সিজনেই সবকিছু হয় অতিরিক্ত মাত্রায় উত্তরবঙ্গে। তো শীত উপভোগ করার জন্যই চলে যাই গ্রামে। গ্রামে যাওয়ার কিছুদিন পরে আমি আমার বন্ধু সাকিব এবং আমার এক ছোট ভাই আমরা একসাথে যাই সাকিবের খালার বাসায়। ঘটনাটি ঘটেছিল যেদিন আমরা ওর খালার বাসা থেকে যার যার বাসায় ফেরত আসছিলাম। বলে রাখা ভালো, লালমনিরহাট থেকে রাত 8টায় যে ট্রেনটি ছাড়ে সেটি মূলত রাত 10:30 থেকে 11টার মধ্যে আমাদের পারুলিয়া বাজার বা শহীদ বোরহানউদ্দিন ট্রেন স্টেশনে এসে থামে। সেখানে সারাদিন 2টি ট্রেনই থামে, সকালে লোকাল ট্রেন এবং রাতে আরেকটা লোকাল ট্রেন। ঘটনা শুরু করা যাক। লালমনিরহাট থেকে আসা শেষ ট্রেনটা যখন পুরুলিয়া বাজার স্টেশনে এসে থামলো তখন ঘড়িতে রাত 11টা পেরিয়ে গেছে এবং আমার ফোনেও চার্জ প্রায় শেষ। ট্রেন থেকে নামতেই এক ধরনের ঠান্ডা বাতাস পড়ল শরীরের ভেতর। যাত্রী বলতে হাতে গোনা 2-1 জনই নেমেছিলেন। বলে রাখা ভালো, আমাদের স্টেশনে কোনো স্টেশন মাস্টার নেই কোনো লাইট, দারোয়ান বা চৌকিদার। ট্রেন আসলে ট্রেনের আলোতে যতটুকু দেখা যায় ততটুকুই, ট্রেন চলে গেলে পুরো জায়গা অন্ধকার। আমি নামার সময় খেয়াল করলাম স্টেশনের শেষ মাথায় যেখানে একটি স্কুল রয়েছে, একটা পুকুর এবং সাথে কয়েকটি মেহগনি গাছ। আলো ছায়ার ভেতর কেউ একজন দাঁড়িয়ে ছিল সেখানে। আমি ছায়া দেখে ভাবলাম হয়তো আমার ভাগ্য ভালো, আমি কোনো অটো পেয়েছি, অটোতে করে বাসায় যেতে পারবো। কিন্তু ভালো মতন তাকিয়ে দেখলাম সেখানে শুধু একটা অবয়বের ছায়া, কোনো গাড়ি বা অটো এগুলোর কোনো অস্তিত্ব নেই। বলে রাখা ভালো, স্টেশন থেকে সামান্য একটু রাস্তা, 15-20 সেকেন্ড। এই রাস্তাটুকু ইটের। মনে মনে সাহস জোগাড় করে সামনের দিকে ভালোভাবে তাকিয়ে দেখলাম অবয়বটির মুখ দেখা যাচ্ছে না। আমি ভাবলাম হয়তো কোনো পথচারী। ট্রেন ছাড়ার বাঁশি বাজলো। ট্রেনটা ধীরে ধীরে অন্ধকারে মিলিয়ে যেতেই স্টেশনটা অস্বাভাবিকভাবে চুপ হয়ে গেল। এমন চুপ যেন শব্দও আর নড়তে সাহস করছে না। আমি হাঁটা শুরু করলাম। ঠিক তখনই মনে হলো আমার পেছনে কেউ হাঁটছে। স্টেশনে কাঁচা প্ল্যাটফর্মে আমার পায়ের শব্দ। কুয়াশার পানি গাছের পাতা বেয়ে পুকুরে পড়ছে। সেই শব্দ টুপটাপ চলছে। আর তার ঠিক আধা সেকেন্ড পর আরেকটা শব্দ। আমি থামলাম, শব্দ থামলো। ঘাড় ঘুরিয়ে তাকালাম, কেউ নেই। নিজেকে বোঝালাম, ভয় পাচ্ছিস কেন? সামনেই তো বাজার, সেখানে কেউ না কেউ থাকবেই, অটোও থাকবে। আমি আবার হাঁটা শুরু করলাম। এবার শব্দটা স্পষ্ট। আমার পেছনে আরেকজন হাঁটছে, কিন্তু তার পায়ের শব্দটা ঠিক মানুষের মতো না, একটু ভারী। মনে হচ্ছে কেউ একজন খুঁড়িয়ে খুঁড়িয়ে একটু টেনে টেনে হাঁটছে। স্টেশন পেরিয়ে যখন মেইন রোডে উঠলাম, ল্যাম্প পোস্টের আলোতে অনেকটা সাহস পেলাম। হাঁটতে হাঁটতে সামনে পুরুলিয়া বাজার এসে পড়লো। সেখানে যেতেই মনে হলো বাজারটা আমাকে দেখছে। বন্ধ দোকানগুলোর শাটারগুলো হালকা কাঁপছে, বাতাসে ধুলো উঠছে, আর সেই ধুলোর ভেতর বারবার মনে হচ্ছে কেউ দাঁড়িয়ে আছে। একবার মনে হলো আমি যতটাই হেঁটে যাচ্ছি প্রত্যেকটি দোকানের শাটারের গায়ে একটা ছায়া লেগে আছে, কিন্তু আমি তাকাতেই সেটা নেই। নিজেকে বুঝিয়ে বললাম এটা হ্যালুসিনেশন। মনে মনে কিছু সূরা পড়তে পড়তে হাঁটা শুরু করলাম। বাজার শেষ হতেই, বা বলা যায় ওটাই বাজারের শুরু। সামনে নদী। রাতে নদীটা কালো আয়নার মতো। শীতের সময় সাধারণত নদীতে অতটা পানি থাকে না, কিছু কিছু জায়গায় অল্প অল্প পানি জমে থাকে। সেগুলো রাতে চাঁদের আলোতে দেখতে ভারী সুন্দর লাগে। আমি দাঁড়িয়ে থাকতেই পানির ভেতর থেকে ঢেউ ভাঙার শব্দ এলো, কিন্তু বাতাস ছিল না। ঠিক তখনই আমার কানের খুব কাছে একটা নিঃশ্বাসের শব্দ। কেউ যেন খুব
খুব ধীরে শ্বাস নিচ্ছে। আমি বুঝতে পারছিলাম কিছু একটা খারাপ আমার সাথে হতে চলেছে। নদী পার হতেই চেয়ারম্যানের চাতাল বা বুড়ির দোকান। জায়গাটা সম্পর্কে যদি আপনাকে ধারণা দেই, ঢাকা মহাসড়ক চলে গিয়েছে, তার ডান পাশ দিয়ে একটি ছোট্ট পাকা রাস্তা। অবাক করা বিষয় হলো রাস্তাটি বেশি দূরে দেখা যায় না। সামনে তাকালেই বাঁশঝাড়, তাকিয়ে থাকলে বোঝা যায় একরাশ কালো অন্ধকার রাস্তাটিকে ঘিরে ফেলেছে। এই জায়গায় ঢুকতেই বুকটা এমন ভাবে ধকধক করতে লাগলো যেন কেউ ভেতর থেকে চাপ দিচ্ছে। এখানে এসে হঠাৎ স্পষ্ট বুঝলাম আমি একা নই, কারণ আমার কানের পাশে কেউ খুব নিচু গলায় বলল, চল। এই শব্দটা কানে না, মাথার ভেতরে ঢুকেছিল। আমি যতটুকু সূরা পারতাম মনে মনে সেগুলো পড়ছিলাম, বেশি বেশি করে পড়ছিলাম আর হাঁটছিলাম। পেছনের শব্দও বাড়ছে। কিছুটা হেঁটে সামনে গেলেই দেখা গেল সেখানকার এতিমখানার মসজিদ। মসজিদটা তখন নির্মাণাধীন, সেখানে কোনো আলো নেই। এতিমখানার শিক্ষার্থীরা হয়তো ঘুমাচ্ছে, কারণ রাত তখন প্রায় 11:30টার ওপর। মসজিদের পাশ দিয়ে যাওয়ার সময় অদ্ভুত একটা ব্যাপার ঘটলো। এতিমখানার লাইট 1 সেকেন্ডের জন্য জ্বলে উঠল। ঠিক তখনই মনে হলো পেছনে জিনিসটা থেমে গেছে। আমি একটু স্বস্তি পেলাম, কিন্তু সেই স্বস্তি বেশিক্ষণ থাকলো না। মসজিদ পার হতেই আবার সেই একই ব্যাপার। সেখানে রয়েছে একটি ভয়ঙ্কর বটগাছ, যার রয়েছে অনেক ভয়ঙ্কর কাহিনী, যার এলাকার প্রায় সবাই জানে। রাস্তায় দাঁড়িয়ে ভাবছিলাম এখন এই গাছের নিচ দিয়ে যেতে হবে। আগে থেকেই আমার সাথে ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন ধরনের ঘটনা। পুরো একটি ভয় আমাকে গিলে খাচ্ছে। সামনে বিপদ, পেছনে বিপদ, আমি অনুভব করতে পারছিলাম। সাহস করে এগোতে শুরু করলাম। সামনে সেই বট গাছ। গাছটার নিচ দিয়ে যাওয়ার সময় হঠাৎ মনে হলো শরীরটা অনেক ভারী হয়ে গেছে, ক্লান্তি কাজ করছে। সামনে হাঁটার মতো কোনো শক্তি নেই। ঘড়ি দেখার জন্য ফোন বের করলাম, কিন্তু চার্জ 2%। বটগাছের ভেতর থেকে শব্দ আসছিল, খস খস, যেন কেউ পাতার ভেতর দিয়ে নেমে যাচ্ছে। অনেকগুলো ডাল ভেঙে নিচে পড়ছে। আমি স্পষ্ট বুঝলাম যেটা স্টেশন থেকে আমার পেছনে আসছিল, এখন সেটা আমার খুব কাছে। আমি দৌড় দিলাম। সামনে চৌরাস্তা, ঢাকা মহাসড়ক আর 2টা মাটির রাস্তা। ঠিক মাঝখানে এসে হঠাৎ পা দুটো জমে গেল, কারণ এবার শব্দটা সামনে থেকে এলো, সজীব। এইবার নামটা একদম স্পষ্ট। আমি চোখ বন্ধ করে দৌড়ালাম, কারণ সেখান থেকে দৌড়ে গেলে প্রায় 5 মিনিটের মতন রাস্তা, তারপর আমার বাড়ি। এবং সামনেই ছিল মেম্বারের বাসা। 2টা পুকুর, পানি কাঁপছে, বাতাস নেই। মেইন রোডের মোড় ঘুরতেই আমার বাসার সামনে শিমুল গাছ। সেখান থেকে আমার বাসার দূরত্ব 25 থেকে 30 সেকেন্ডের মতো। ছোটবেলায় দাদিদের মুখে শুনেছি সেখানে কিছু একটা থাকে, কিন্তু কোনোদিন দেখিনি। গাছটার নিচে দাঁড়াতেই আমার পেছনে হাঁটার শব্দ থেমে গেল। শেষবারের মতো একটা কথা কানে এলো, আজ থাক। দৌড়ে বাড়ির গেটে ঢুকে দরজা লাগালাম। সারা রাত ঘুমোতে পারিনি, কারণ জানালার টিনে হালকা একটা শব্দ হচ্ছিল, ঠিক যেন কেউ বাইরে দাঁড়িয়ে হাঁটার শব্দ মিলিয়ে যাচ্ছে। আজও জানি না সেই রাতে আমি একা বাড়ি ফিরেছিলাম, নাকি কিছু একটা আমার সাথে এসেছিল, নাকি সম্পূর্ণটাই ছিল আমার মনের ভুল। এই ছিল সেই রাতের ঘটনা। আজও আমি নিশ্চিত না কি হয়েছিল সেদিন। আমার ঘটনাটা শোনানোর সুযোগ দেওয়ার জন্য আপনাদের ধন্যবাদ। এই বলেই তিনি তার ঘটনা শেষ করেছেন। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন।